আসসালামু আলাইকুম। ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে দুবাই থাকে জ্যাকব। এখানে তার কোটি টাকার ইস্পাতের ব্যবসা। কেরালা থেকে দুবাই এসে যারা ব্যবসা করে কোটিপতি হয়েছে, জ্যাকব তাদের মধ্যে একজন। কিন্তু একদিন তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে রাতারাতি জ্যাকব কোটিপতি থেকে হয়ে যায় পথের ফকির। বিলিয়ন ডলারের ঋণের জালে আটকে দেশ ছেড়ে পালাতে হয় জ্যাকবকে। দুবাইতে থেকে যায় তার স্ত্রী ও সন্তানেরা। বিলাসিতায় অভ্যস্ত জ্যাকবের পরিবার যেন হঠাৎ করে আকাশ থেকে ছিটকে পড়ে মাটিতে। এরপর কি কি হয় এই পরিবারের সাথে তাই জানতে চলেছি আমাদের আজকের মুভিতে। সত্যি ঘটনার উপর নির্মিত এই মুভিটি দেখলে বুঝতে পারবেন যে কি করে সকালের আমির সন্ধ্যায় মিসকিন হয়ে যেতে পারে। আজ এক্সপ্লেন করব মালায়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি জ্যাকবিনতে স্বর্গরাজ্যম। তো চলুন চলে যাই মুভির গল্পে। খুব সকালে মর্নিং ওয়াকে বের হয়ে জ্যাকব তার ছেলে জেরিকে নিয়ে মরুভূমিতে একটা জায়গায় আসে। জেরি বুঝতে পারছিল না যে বাবা তাকে এখানে কেন নিয়ে এসেছে। জ্যাকব তখন জেরিকে বলে, তুমি ভাবছো তোমাকে এখানে কেন নিয়ে এসেছি, তাই না? জেরি বলে, কেন আবার? মরুভূমির বালি দেখাতে। জ্যাকব হেসে বলে, তুমি এখানে শুধু বালি দেখলেও আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। তোমরা এখন দুবাইকে যেমন দেখো, 60 বছর আগে দুবাই এমন ছিল না। তখন পুরো দুবাই ছিল এমন মরুভূমি। কিছু মানুষের স্বপ্ন আর পরিশ্রমে তৈরি হয়েছে আজকের এই দুবাই। আমি নিশ্চিত যে আগামী 20 বছর পর এখানেও কোনো মরুভূমি থাকবে না, সুউচ্চ বিল্ডিং উঠবে। দুবাই তাদের শহর যারা স্বপ্ন দেখতে জানে, পরিশ্রম করতে পারে। এইসব শুনে জেরি কিছুটা বিরক্ত হয়ে বলে, এই সকাল সকাল আমাকে এসব উপদেশ দিতে এখানে নিয়ে এসেছ? জ্যাকব বলে, আজ বুঝবেন এসব কথার মূল্য, কিন্তু একদিন ঠিক বুঝতে পারবি। 3 ছেলে, 1 মেয়ে ও স্ত্রী শার্লিকে নিয়ে জ্যাকবের সুখের সংসার। এখানে জ্যাকবের স্টিলের ব্যবসা। জ্যাকব তার পরিবারকে অনেক ভালোবাসে। সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে সবাইকে নিয়ে একসাথে নাস্তা করে জ্যাকব। বড় ছেলে জেরি তার সাথে থেকে অল্প অল্প করে ব্যবসা শিখছে। মেজো ছেলে এভিন কলেজে পড়ে আর ছোট ছেলে ক্রিস স্কুলে পড়ে। তার একমাত্র মেয়ে আমু কলেজ শেষ করে মেডিকেলে অ্যাডমিশনের জন্য ট্রাই করছে। নাস্তা করার সময় তাদের দীর্ঘদিনের ড্রাইভার উন্নিচরণ সেখানে আসে। উনিও তাদের পরিবারের একজনের মতোই থাকে। নাস্তা শেষ করে জ্যাকব তার 3 ছেলেকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে, কারণ বাড়িতে তাদের এই একটাই গাড়ি। এজন্য ক্রিস অর্থাৎ জ্যাকবের ছোট ছেলে জ্যাকবকে বলে, বাবা আমাদের আরেকটা গাড়ি কিনতে হবে। একটা দিয়ে তুমি আর জেরি দাদা অফিসে যাবে, আর আরেকটা দিয়ে আমি আর এভিন দাদা স্কুলে যাব। জ্যাকব বলে, ঠিক আছে কিনবো, কিন্তু আরেকটা গাড়ি চালাবে কে? ক্রিস বলে, কেন, উনি কাকু? জ্যাকব তখন হেসে বলে, উনি কাকু একসাথে 2টি গাড়ি চালাবে কি করে? এরপর সে ক্রিসকে তার স্কুলে আর এভিনকে কলেজের সামনে নামিয়ে দেয়। এরপর সে জেরিকে বলে, জেরি তোমারও আমার মতো স্যুটটাই পরা উচিত। জেরি বলে, বাবা আমার এসব ফর্মাল ড্রেস আপ ভালো লাগে না। জ্যাকব বলে, তোমাকে ভালো বিজনেসম্যান হতে হলে অবশ্যই ড্রেস আপ ফর্মাল হতে হবে। এটি শুনে জেরি বলে, স্টিভ জবস জিন্স ও টি শার্ট পরে অফিস করে, সে কি ভালো বিজনেসম্যান নয়? এটি শুনে জ্যাকব আর কোনো কথা বলে না। তারা সোজা দীনেশ নামে একজনের সাথে দেখা করতে যায়। দীনেশও কেরালার ছেলে। আজ সে এখানে একটি শপ ওপেন করতে যাচ্ছে। ব্যবসার কাজে জ্যাকব দীনেশকে অনেক সাহায্য করেছে। এজন্য আজকে শপের উদ্বোধনীতে দীনেশ জ্যাকবকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছে। সেখানে জ্যাকবের বন্ধু ফিলিপসও উপস্থিত ছিল। জ্যাকব ও ফিলিপ একসাথেই কেরালা থেকে দুবাই এসেছিল, কিন্তু ফিলিপ এখানে তেমন একটা সুবিধা করতে পারেনি। ছোটখাটো ব্যবসা করে কোনো মতে চলে যাচ্ছে। জ্যাকব ফিলিপকে বলে, তোর যদি কিছু প্রয়োজন হয় ভাই মনে করে আমার সাথে বলবি, সংকোচ করবি না। ফিলিপ বলে, ঠিক আছে বন্ধু, তুই আছিস বলে অনেক ইন্ডিয়ান এখানে নিশ্চিন্তে ব্যবসা করতে পারছে। এরপর জ্যাকব সেখান থেকে বেরিয়ে তার অফিসে যায়। অফিসে আগে থেকেই আজমল নামের এই লোকটি জ্যাকবের জন্য অপেক্ষা করছিল। আজমল ইউপি থেকে দুবাই এসেছে, কিন্তু সেও ব্যবসায় তেমন ভালো করতে পারছিল না। সে জ্যাকবের কোম্পানির জন্য ছোটখাটো সাপ্লায়ার হিসেবে কাজ করত। টাকার অভাবে সে তার ব্যবসা বড় করতে পারছিল না। জ্যাকব আজমলকে অনেক সাহায্য করেছিল এই ব্যবসা দাঁড় করাতে। গতকাল আজমলের মেয়ে হয়েছে, এই জন্য সে জ্যাকবের জন্য মিষ্টি নিয়ে এসেছে। আজমল চলে গেলে জ্যাকব তার কোম্পানির সব স্টাফদের ডেকে ঘোষণা করে যে এবার তাদের কোম্পানি গতবারের চেয়ে দ্বিগুণ প্রফিট করেছে, আর এইসব কৃতিত্ব এই কোম্পানির স্টাফদের। এই উপলক্ষে জ্যাকব ঘোষণা করে যে সামনের ক্রিসমাসে সব স্টাফদের ইন্ডিয়া আসা যাওয়ার প্লেন টিকেটের ব্যবস্থা কোম্পানি থেকে করা হবে। এতে সব স্টাফ অনেক খুশি হয়। ওই দিন ছিল ওনাম। ওনাম হচ্ছে মালায়ালিদের নববর্ষ উৎসব। এজন্য রাতে তারা একটি প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে, কিন্তু আগে হল বুকিং না দেওয়ায় তারা প্রোগ্রাম করার জন্য হল পায়নি। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় যে একটি খোলা জায়গায় তারা প্রোগ্রাম করবে।
প্ল্যান মতো সবাই হাতে হাতে প্রোগ্রামের জন্য সবকিছু সাজিয়ে ফেলে। রাতে সেই প্রোগ্রামে আশেপাশের সব মালায়ালি তাদের পরিবার সহ চলে আসে। জেকবের পরিবারের সবাই প্রোগ্রামে আসে। সেখানে তারা অনেক মজা করে। ওই সময় জেরির ফোনে একটি মেসেজ আসে। মেসেজে চিপ্পি নামের কেউ একজন তাকে দেখা করতে বলছে। সে অনুষ্ঠানের প্যান্ডেল থেকে বেরিয়ে দেখে যে চিপ্পি দাঁড়িয়ে আছে। তখন আমরা জানতে পারি যে চিপ্পি জেরির গার্লফ্রেন্ড। চিপ্পি জেরিকে বলে যে আগামীকাল সে ইন্ডিয়া ফিরে যাচ্ছে, সেখানে একটি মেডিকেলে তার অ্যাডমিশন হয়েছে। জেরি বলে, আমি কি এয়ারপোর্টে আসবো তোমাকে বিদায় দিতে? চিপ্পি বলে, না, বাবার সাথে থাকবে, আমি ইন্ডিয়া পৌঁছে তোমাকে ফোন করব। চিপ্পি বিদায় নেবার সময় জেরিকে জড়িয়ে ধরে। ওই সময় আমু ও ক্রিস তাদের দেখে ফেলে। ক্রিস আমুকে বলে, দেখো দাদা একটি মেয়ের সাথে কোলাকুলি করছে। বাসায় ফিরে আমু জেরিকে বলে, কিরে মেয়েটিকে পটালে কি করে? জেরি বলে, তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল চার্চে। মা তাকে দেখিয়ে বলেছিল, দেখ মেয়েটা কত ভালো, কত কাজ করছে চার্চে, তাকে দেখে তোর কিছু শেখা উচিত। তারপর থেকে তাকে দেখতে লাগলাম একেবারে দিল থেকে। সে যেখানে যেত তাকে ফলো করতাম। এভাবে একদিন তাকে প্রপোজ করলাম আর সে রাজি হয়ে গেল। আমু বলে, সে তোর কি দেখে তোর সাথে প্রেম করতে রাজি হলো? জেরি বলে, কেন, আমার খুব সুন্দর চেহারা আর বডি দেখে। আমু তখন বলে, মেয়েটা মনে হয় খুব বোকা, না হলে তোর মতো হাদারাম আর বড় তোমার কাছে চেহারা দেখে একটা বিড়ালও পড়তো না। এটি শুনে জেরি বলে, তোর হবু জামাইয়ের মাথায় বিশাল স্টেডিয়াম আর পেট ফুটবলের মতো হবে, দেখিস। এটি শুনে আমু জেরির দিকে একটা বালিশ ছুঁড়ে মারে। এরপর জেরি তার রুমে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাকব এসে জেরিকে ছাদে নিয়ে যায়। সেখানে জ্যাকব জেরিকে বলে, তুমি ইদানিং কোনো কাজ করছো না, ইউকে থেকে একটা MBA করে আসো। জেরি বলে, আমি কোথাও যাব না বাবা, এখানে থেকে তোমার ব্যবসা দেখাশোনা করব। জ্যাকব বলে, ব্যবসা তো কোথাও চলে যাচ্ছে না, নতুন জায়গায় গিয়ে নতুন মানুষদের সাথে মিশলে তুমি অনেক কিছু শিখতে পারবে আর জানতেও পারবে। আমি চাই আমি যা যা করতে পারিনি তা আমার ছেলে মেয়েরা করুক। পরদিন সকালে জ্যাকব জেরিকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে। বাসা থেকে বের হলে বাসার ওয়াচম্যান শফিক জ্যাকবকে সালাম দেয়। জ্যাকব তার সাথে এসে হাতে কিছু টাকা দিয়ে চলে যায়। গাড়িতে উঠে জেরি জ্যাকবকে বলে, তুমি প্রায় প্রায় শফিককে টাকা দাও কেন? জ্যাকব বলে, বাড়িতে ওর বিয়ের বয়সী একটা মেয়ে আছে, তাকে বিয়ে দিতে হবে। সে যে টাকা বেতন পায় এখানের খরচ মিটিয়ে খুব অল্পই বাড়িতে পাঠাতে পারে, এই টাকায় তার কিছুটা হলেও হেল্প হবে। এরপর জ্যাকব বলে, আমরা আজ একজন আরব শেখের সাথে বিজনেস মিটিং এ যাচ্ছি। মনে রাখবে, কার সাথে বিজনেস মিটিং এ গেলে সকালে যাওয়াই ভালো, কারণ সকালে সবার মন শান্ত থাকে। এই সময় তাকে কনভিন্স করা সহজ হয়। আর ক্লায়েন্টদের সাথে চোখের দিকে তাকিয়ে কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে, তবেই সে বিজনেস ডিলে রাজি হবে। ওই দিন জ্যাকব সেই আরব শেখকে কনভিন্স করে বিজনেস ডিলে সাইন করে অফিসে যায়। রাতে ডিনারের সময় জ্যাকব বলে, আমাদের পরিবারে আমু প্রথম ডাক্তারি পড়তে ইউকে যাচ্ছে, 3 দিন পরে সে ইউকে চলে যাবে, তাই আগামীকাল পুরো পরিবার আমরা একসাথে আনন্দ করব। ডিনারের পর জ্যাকব জেরিকে ডেকে বলে, আর হয়তো আমরা সবাই এভাবে আর একসাথে আনন্দ করতে পারবো না, কারণ এরপর থেকে আমু শুধু ছুটিতে আসবে আর তুইও কদিন পর বিয়ে করবি, তাই আগামীকালের স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাই। জ্যাকব তার ড্রয়ার খুলে একটি পুরনো ফিল্ম ক্যামেরা দিয়ে বলে, এটি দুবাইতে এসে আমার প্রথম ইনকামের টাকায় কেনা, এটা দিয়ে কাল আমাকে কিছু ছবি তুলে দিতে পারবি? জেরি বলে, এটা দিয়ে তো বেশি ছবি তোলা যাবে না, একটি ডিজিটাল ক্যামেরা কিনে আনি। জ্যাকব বলে, বেশি ছবি লাগবে না, এটা দিয়ে কয়েকটা ছবি তুলে দিস, আমি অ্যালবাম করে রাখবো। পরদিন পরিবারের সবাই মিলে অনেক আনন্দ করে, একসাথে সূর্যোদয় দেখা, বাইরে নাস্তা করা, খেলাধুলা, ড্রাইভিং, শপিং, সিনেমা দেখা ইত্যাদি। এর একদিন পর আমু সবার কাছ থেকে বিদায় নিয়ে ইউকে চলে যায়। পরিবারের সবাই অনেক ইমোশন নিয়ে আমুকে বিদায় জানায়। ওই দিনে জ্যাকব জানতে পারে যে ইউএস এর স্টক মার্কেট ক্র্যাশ করেছে। পুরো পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে, যার প্রভাব দুবাইতেও পড়েছে। এজন্য জ্যাকব কিছুটা চিন্তিত হয়ে পড়ে। ওই দিনে জ্যাকব জানতে পারে যে তাদের প্রতিবেশী শেঠটি হার্ট অ্যাটাক করে মারা গেছে। শেয়ার বাজারে শেঠটি অনেক টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু স্টক মার্কেট ক্র্যাশ করায় সে তার সব টাকা হারিয়েছে। এই শোক সহ্য করতে না পেরে সেটি হার্ট অ্যাটাক করে মারা গেছে। পরদিন জ্যাকব লাইবেরিয়া থেকে 10,000 টন ইস্পাত সাপ্লাইয়ের কন্ট্যাক্ট পায়। সেই কন্ট্যাক্টের পুরোটা ইস্পাত আজমলের কাছ থেকে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু আজমল তাকে জানায় যে এত টাকার ইস্পাত সাপ্লাইয়ের মতো পুঁজি তার নেই। এজন্য সে যদি তার জন্য কিছু ইনভেস্টর এনে দেয় তবে তার অনেক উপকার হবে। এরকম ব্যবসা দুবাইতে খুবই কমন। যাদের কাছে টাকা আছে তারা আরেকজনের ব্যবসায় টাকা ইনভেস্ট করে, বিনিময়ে তারা কমিশন পায়। এই জন্য জ্যাকব নিজে গ্যারান্টর হয়ে আজমলের জন্য কয়েকজন ইনভেস্টর নিয়ে আসে। এই ইনভেস্টরদের মধ্যে একজন মুরালি মোহন। সে একাই আজমলের ব্যবসায় 30 লাখ দিরহাম ইনভেস্ট করে। তাছাড়া দিনেশও 5 লাখ দিরহাম ইনভেস্ট করেছিল। সবাই শুধু জ্যাকবের পরিচিতি ও গ্যারান্টি দেওয়া চেকের প্রতি বিশ্বাস করে ইনভেস্ট করে। এর কিছুদিন পর জ্যাকব একদিন জেরিকে নিয়ে একটি জুয়েলারি শপে যায়, কারণ আজ শার্লি অর্থাৎ তার স্ত্রীর জন্মদিন, এজন্য তাকে গিফট করতে হবে। জ্যাকব জেরির ক্রেডিট কার্ড দিয়ে অনেক দামি একটি রিং কিনে।
তখনই জ্যাকবের ম্যানেজার জ্যাকবকে ফোন দিয়ে জানায় যে গত 2 দিন ধরে তারা আজমলের সাথে যোগাযোগ করতে পারছে না, তার ফোনও বন্ধ। সে আজ আজমলের অফিসে একজন লোক পাঠিয়েছিল, কিন্তু অফিসও বন্ধ। এটি শুনে জ্যাকবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে আবার অফিসে এসে আজমলকে বারবার ফোন দেয়, কিন্তু তার ফোন সুইচ অফ। সে আজমলের অফিসে গিয়ে দেখে যে অফিসে কেউ নেই, আজমল অফিস বন্ধ করে চলে গেছে। জ্যাকব চোখে যেন অন্ধকার দেখছিল, কারণ আজমলের কাছে ইনভেস্টরদের 8 মিলিয়ন দিরহাম, যা সবটাই জ্যাকবের গ্যারান্টিতে নেয়া। এখন সবাই জ্যাকবকেই ধরবে তাদের টাকার জন্য, কিন্তু আজ শার্লির জন্মদিন থাকায় সে শার্লিকে এসব জানিয়ে দিনটি খারাপ করতে চায়নি। সে বাড়িতে ফিরে স্বাভাবিকভাবে পার্টিতে কেক কাটে, কিন্তু অনেক চেষ্টা করেও যেন জ্যাকব স্বাভাবিক হতে পারছিল না। ওই দিন রাতে আজমলের টাকা নিয়ে পালিয়ে যাবার কথা জানাজানি হয়ে যায়। এতে ইনভেস্টররা একের পর এক ফোন দিতে থাকে জ্যাকবকে। জ্যাকব আজমলের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাও নিতে পারবে না, কারণ জ্যাকব কোনো ডকুমেন্ট ছাড়া ক্যাশে টাকা দিয়েছিল। কারণ জ্যাকব আজমলকে ছোট ভাইয়ের মতো বিশ্বাস করত। জ্যাকব ঠিক করে যে ফোনে কারোর সাথে কথা না বলে সরাসরি ইনভেস্টরদের সাথে দেখা করে পরিস্থিতি বুঝিয়ে বলবে। এতে কেউ কেউ হয়তো বুঝতে পারবে। প্রথমে সে দিনেশের কাছে যায়। দিনেশকে জ্যাকব বলে, আমি জানি দিনেশ, টাকাগুলো তোর অনেক কষ্টে জমানো টাকা, আমি তো সব টাকা পরিশোধ করে দেব, আমাকে কিছুদিন সময় দে। দিনেশ বলে, আপনি না থাকলে আমাকে হয়তো এখনো জেলেই থাকতে হতো। আপনার জন্যই আমি আজকের এসব করতে পেরেছি। এই টাকার চেয়ে অনেক বড় ঋণী আমি আপনার কাছে, আমার টাকা নিয়ে ভাববেন না। দিনেশের বাড়ি থেকে বের হলে মুরালি মোহনের সাথে তাদের দেখা হয়। মুরালি জ্যাকবকে বলে, দুবাইতে এতদিন আছো, অথচ ব্যবসায়ীকে বিশ্বাসযোগ্য আর কে বিশ্বাসযোগ্য নয় তা চিনতে পারোনি? কেমন ব্যবসায়ী তুমি? আমি যদি 1 সপ্তাহের মধ্যে আমার টাকা ফেরত না পাই, তবে তোমার গ্যারান্টি দেয়া চেক কোর্টে তুলবো, তোমার পুরো পরিবারকে জেল খাটাবো আমি। এই বলে থ্রেট দিয়ে মোরালি চলে যায়। ওই দিন রাতে বাসায় ফিরলে মেথিও নামে একজন ফোনে জ্যাকবকে জানায় যে এভিন রাস্তায় কিছু লোকের সাথে মারামারি করেছে। এভিন বাসায় ফিরে জ্যাকব তার উপর অনেক চিৎকার করে। এভিনের আগে তার বাবার সাথে উল্টাপাল্টা কথা বলে। সে বলে, তোমার নিজের রাগ আমার উপর ঝাড়তে এসো না। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? তুমি ঋণ করে ধরা খেয়েছো, তাই সবাই ফোন দিয়ে তোমার কাছে টাকা চাইছে, সেই রাগ তুমি আমার উপর ঝাড়ছো। এইসব বলে সে তার রুমে চলে যায়। পরদিন জ্যাকব খুব ভোরে উঠে সবার জন্য কফি বানায়। শার্লি তখন জ্যাকবকে বলে, গত রাতের জন্য মনে খুব কষ্ট পেয়েছো, তাই না? এই বয়সী ছেলেরা একটু এমনই হয়, তুমি এসব মনে রেখো না। জ্যাকব বলে, আসলে ভুলটা আমারই ছিল, আমি তার কাছ থেকে সবকিছু না শুনে চিৎকার করেছিলাম তার উপর। এরপর জ্যাকব বলে, লাইবেরিয়াতে আমার একজন বন্ধু আছে, তার কাছে কিছু ইস্পাত আছে যা আমি বাকি দিনে ইরানি বায়ারকে বেচতে পারবো, সেখান থেকে হয়তো কিছু টাকা লাভ হতে পারে, কিন্তু তার জন্য আমাকে লাইবেরিয়া যেতে হবে। শার্লি বলে, তাহলে তুমি যাও। জ্যাকব বলে, এখানে তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না। শার্লি বলে, আমাদের নিয়ে ভেবো না, আমি এখানে ইনভেস্টরদের সামলাতে পারবো। পরদিন জ্যাকব লাইবেরিয়াতে যাবার জন্য বেরিয়ে পড়ে। যাবার আগে এয়ারপোর্টে জ্যাকব জেরিকে বলে, তোমার মা ও ভাই বোনদের খেয়াল রেখো, তাদেরকে কষ্ট দিও না। এই বলে জ্যাকব চলে যায়। এদিকে ইনভেস্টররা বারবার ফোন দিয়ে শার্লির কাছে তাদের টাকা ফেরত চাইছিল। কেউ কেউ আবার তাদেরকে কোর্টে নেওয়ার হুমকিও দিচ্ছিল। এই জন্য শার্লি সিদ্ধান্ত নেয় যে তাদের কেরালার জমি, এখানকার বাড়ি, গাড়ি সব বিক্রি করে অল্প কিছু হলেও ইনভেস্টরদের টাকা পরিশোধ করে আপাতত পরিস্থিতি সামাল দেবে। ছেলে মেয়েদের বিয়ের জন্য জমানো টাকাও হয়তো খরচ করে ফেলতে হবে। শার্লির পরামর্শ মতো প্রথমে জেরি তাদের গাড়িটি বিক্রি করে দেয়। উন্নিচরণ শেষবারের মতো গাড়িটি চালাতে গিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ শোরুম থেকে বের করার পর থেকে সেই গাড়িটি চালাচ্ছে। চলে যাওয়ার সময় উন্নি জেরিকে বলে, এখানে একটি দোকানে আমি কাজ করব, আপাতত কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবে। উনি তখন একটি প্যাকেটে করে কিছু টাকা জেরির হাতে দেয়। জেরি নিতে না চাইলে উনি বলে, তোমার বাবা ড্রাইভার টাকা দিচ্ছে এটা মনে করো না, মনে করো তোমাদের বিপদে তোমার চাচা কিছু টাকা দিয়ে সাহায্য করছে। এই বলে উনি চলে যায়। ওই দিন সন্ধ্যায় ক্রিস জেরিকে ফোনে জানায় যে একজন ইনভেস্টর পুলিশ নিয়ে এসেছে, সেজন্য খুব তাড়াতাড়ি অফিসে চলে আসে। এটি শুনে জেরি দৌড়ে অফিসে এসে দেখে যে পুলিশ শার্লিকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। সে ফিলিপও একজন উকিলকে নিয়ে পুলিশ স্টেশন আসে। তারা ওই ইনভেস্টরের টাকা 3 মাসের মধ্যে পরিশোধ করে দেওয়ার শর্তে পুলিশ শার্লিকে ছেড়ে দেয়, কিন্তু ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করায় পুলিশ জেরিকে আটক করে। এরপর দিন শার্লি তার গহনা বিক্রি করে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করে জেরির জামিন করায়। ওই দিন রাতে জেরি ফিলিপের বাসায় গিয়ে অনেক কান্না করে। সে বলে, আমি বাবার জন্য কিছুই করতে পারছি না, আমি এটাও জানি না যে কি করব, কোত্থেকে শুরু করব। ফিলিপ তখন জেরিকে গাড়িতে করে নিয়ে গিয়ে একটি দোকান দেখিয়ে বলে, তোর বাবা দুবাইতে প্রথম এসে এই দোকানে ওয়েটারের কাজ শুরু করেছিল, সেখান থেকে দুবাইতে তার সাম্রাজ্য গড়েছে, আর তার ছেলে হয়ে তুই আমাকে জিজ্ঞেস করছিস কি করবি? জ্যাকবের ছেলে আমার সামনে বসে অবাগার মতো কান্না করছে, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। বেরিয়ে যায় গাড়ি থেকে। এটি শুনে জেরি গাড়ি থেকে বেরিয়ে যায়। ফিলিপ চেয়েছিল জেরির মনে কিছুটা জেদ তৈরি করতে, যাতে সে জ্যাকবের ব্যবসা নতুন করে হাল ধরতে পারে। তার প্ল্যান কাজ করে।
পরদিন জেরি ফাইলপত্র নিয়ে একজন বায়ারের কাছে যায়, কিন্তু সে বায়ারের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারছিল না। তার মুখে বারবার কথা আটকে যাচ্ছিল। শার্লিও জেরির সাথে গিয়েছিল। বায়ার জেরিকে বলে, শুনেছি আপনাদের কোম্পানি খুব খারাপ অবস্থায় আছে। এটি শুনে জেরি বলে, এসব গুজব। বায়ার বলে, দেখো আমি সব জানি, আমার কিছু বন্ধুও তোমাদের কোম্পানিতে বিনিয়োগ করেছিল। জেরি বলে, আমরা সব ঋণ পরিশোধ করেছি। বায়ার বলে, আমার কাছে সব তথ্য আছে, কাউকে 1 টাকাও তোমরা দিতে পারোনি। উপরন্তু তোমার বাবা পলাতক। আমি বিশ্বস্ত কারোর সাথে ব্যবসা করতে চাই, যাবার আগে কফি খেয়ে যেও। শার্লি ও জেরি ওই বায়ারের অফিস থেকে বেরিয়ে আসলে শার্লি জেরিকে বলে, তুমি তাকে মিথ্যে বললে কেন? জেরি বলে, আর কি বলতাম, আমরা বলতাম যে আমাদের এখনো 8 মিলিয়ন দিরহাম ঋণ আছে, বাবা ইন্টারপোলের ওয়ান্টেড আসামি। শার্লি বলে, মিথ্যে বলে কোনো ব্যবসা হয় না জেরি। তুমি যাদের সাথে ব্যবসা করবে তাদের কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করতে হবে, আর তার জন্য তোমাকে অবশ্যই সত্য বলতে হবে। ওই দিন বাসায় ফিরে জেরি গুগল সার্চ করে কিভাবে বায়ারদের সাথে কনফিডেন্টলি কথা বলতে হবে তা শিখে। ওই সময় সে দুবাইয়ের বিলিয়নিয়ার ইউসুফ শাহ সম্পর্কে জানতে পারে। ইউসুফ শাহ খালি হাতে দুবাই এসে নিজের চেষ্টায় আজ বিলিয়নিয়ার। পরদিন জেরি ইউসুফ শাহর অফিসে যায়। সেখানে সে একটি লোককে ফাইলপত্র নিয়ে কাজ করতে দেখে। জেরি লোকটিকে বলে যে সে ইউসুফ শাহের সাথে দেখা করতে চায়। লোকটি জেরিকে একটি ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বলে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগামীকাল আসুন। পরদিন জেরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবারও ইউসুফ শাহর অফিসে যায়। জেরি আবারও সেই লোকটিকে ফাইল নিয়ে কাজ করতে দেখে। জেরি লোকটিকে দেখে বলে, আজ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। লোকটি জেরিকে একটি রুম দেখিয়ে বলে, এখানে বসুন। জেরি সেই রুমে গিয়ে বসলে একজন লোক শুট পরে সেই রুমে আসে। লোকটি বলে, আমি ইউসুফ শাহ, বলুন কি সাহায্য করতে পারি? জেরি তখন অবাক হয়ে দেখে এই লোকটি সেই লোক যাকে সে কিছুক্ষণ আগে বাইরে কাজ করতে দেখেছিল। জেরি অবাক হয়ে ভাবে, এত বড় বিজনেসম্যান অথচ নিজে ফাইল টানাটানি করছিল। জেরি ইউসুফ শাহকে বলে, আমার কাছে একজন আফ্রিকান বায়ার আছে যার 200 টন ইস্পাত লাগবে, কিন্তু আমি আপনাকে কোনো অ্যাডভান্স বা গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমি ব্যবসায় একেবারে নতুন। এটি শুনে ইউসুফ বলে, অ্যাডভান্স বা কোনো গ্যারান্টি ছাড়া কিভাবে তোমার সাথে ব্যবসা করব? জেরি বলে, 15 বছর আগে একজন এভাবেই ব্যবসা শুরু করেছিল, আর সে আপনি নিজেই, তাই আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। ইউসুফ বলে, এখন আর এমন রিস্ক নিতে পারবো না। জেরি তখন তার পাসপোর্টটি ইউসুফের দিকে এগিয়ে দিয়ে বলে, আমি এটা আপনাকে গ্যারান্টি হিসেবে দিতে পারি, বিকেলের টাকা দিয়ে ফিরিয়ে নিয়ে যাব। জেরির কথা ও আত্মবিশ্বাস দেখে ইউসুফের অনেক পছন্দ হয়। সে জেরিকে কোনো গ্যারান্টি ছাড়াই মাল দিতে রাজি হয়। জেরি ওই দিন ইস্পাত ডেলিভারি দিয়ে টাকা নিয়ে ফিরে আসে। জেরি তার প্রথম ডিল সফলভাবে সম্পূর্ণ করায় সবাই অনেক খুশি হয়। ইউসুফের কাছ থেকে ফিরে আসার সময় ইউসুফ জেরিকে ডেকে বলে, আমার কাছে 10,000 টনের একটা বড় লট আছে, 2 সপ্তাহের মধ্যে আমি তা বিক্রি করতে চাই। অনেক বায়ার চাইছে, কিন্তু আমি ডিলটা তোমাকে দিতে চাই। এটি শুনে জেরি কনফিউজড হয়ে যায় যে সে কি বলবে, কারণ 2 সপ্তাহে 10,000 টন ইস্পাত বিক্রি করা চারটিখানি কথা নয়। কিন্তু জেরির মা জেরিকে অবাক করে দিয়ে ইউসুফকে বলে, আমরা ডিলটি নেব। ইউসুফের অফিস থেকে বেরিয়ে জেরি শার্লিকে বলে, এত বড় ডিলটা কেন নিলে? আগের বায়াররা এখন আমাদের সাথে ব্যবসা করতে চাইছে না, তাছাড়া মার্কেটের অবস্থা এখন আগের মতো ভালো না। শার্লি জেরিকে বলে, তুই পারবি, চেষ্টা করে যা, বাকিটা ঈশ্বর দেখবে। এই কথা শুনে জেরি মনে অনেক আত্মবিশ্বাস পায়। সে একে একে বায়ারদের সাথে কথা বলে তাদের কনভিন্স করে ডিল ফাইনাল করতে থাকে। অবশেষে মাত্র 10 দিনে জেরি 10,000 টন ইস্পাত বিক্রি করে দিতে পারে। এর মাঝে একদিন শার্লি ঘরের আলমারিতে একটা হুইস্কির বোতল খুঁজে পায়। সে মনে করে এটা অ্যাভিন রেখেছে, এজন্য সে অ্যাভিনকে অনেক বকাঝকা করে, কিন্তু অ্যাভিন কোনো কথা না বলে চুপ করে থাকে। কিছুক্ষণ পর জেরি অ্যাভিনের কাছে এসে বলে, তুই মাকে বলি না কেন যে বোতলটি তুই রাখিসনি? অ্যাভিন বলে, তুই তাদের একমাত্র ভরসা, আমি সেই ভরসা ভাঙবো কিভাবে? আর তুই ড্রিঙ্ক করা শুরু করেছিস কবে থেকে? জেরি তখন আর কোনো কথা না বলে চলে যায়। এদিকে জেরি অল্প অল্প করে তার বাবার ঋণ পরিশোধ করতে থাকে। কয়েকদিন পর জ্যাকব তাদেরকে ইমেইলে জানায় যে লাইবেরিয়াতে সে কোনো ব্যবস্থা করতে পারেনি, তার বিরুদ্ধে মুরালি মোহন মামলা করেছে। এখন সে দুবাইতে ফিরলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে। শার্লি ও ছেলে মেয়েদের সে খুব মিস করছে। সে জানে না যে এখন সে কি করবে। মানুষকে বিশ্বাস করে সে অনেক বড় ধোঁকা খেয়েছে। জেরি আবারও পুরোদমে কাজ করতে থাকে তার বাবাকে ঋণ মুক্ত করতে, কিন্তু ব্যবসা থেকে যা লাভ আসছিল তার ঋণ পরিশোধের জন্য যথেষ্ট ছিল না। একদিন জেরি মুরালি মোহনকে ডেকে বলে, আমি একেবারে আপনার পুরো টাকা দিতে পারবো না, এখন 10 লাখ টাকা দিচ্ছি, আর বাকি টাকাটা আগামী 1.5 বছরের প্রতি মাসে দিয়ে দেব। কিন্তু মুরালি বলে তার পুরো টাকা একেবারেই লাগবে, না হলে সে জ্যাকবের বিরুদ্ধে করা কেস উঠাবে না। এতে জেরির কিছুটা মন খারাপ হয়, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। ইস্পাতের ব্যবসার পাশাপাশি সে একটি ট্রাভেল এজেন্সি খোলে, আর তাকে এই কাজে সাহায্য করে অ্যাভিন ও ক্রিস। এর কয়েকদিন পর মুরালি মোহন জেরির সাথে মেট্রো স্টেশনে দেখা করে বলে
যে তাকে একজন পাকিস্তানি ধোকা দিয়ে টাকা নিয়ে পালিয়েছে। তার অবস্থাও এখন জ্যাকবের মতো, তার সবকিছু শেষ হয়ে গেছে। জেরি যে 10 লাখ টাকা দিবে বলেছিল সে তা নিতে রাজি, কিন্তু জেরি তাকে জানায় যে সে টাকা নিতে মানা করায় এই টাকা সে অন্য ব্যবসায় লাগিয়েছে। টাকা নিতে হলে এখন তাকে আরো কিছুদিন সময় দিতে হবে। এটি শুনে মুরালীমোহন আরো বেশি রেগে যায়। সে বলে আগামী সোমবারের মধ্যে তার টাকা ফেরত না পেলে সে তার মাকে সহ পুরো পরিবারকে জেল খাটাবে। এই বলে হুমকি দিয়ে মুরালি চলে যায়। জেরি চেষ্টা করতে থাকে টাকা জোগাড় করার জন্য। একজন বায়ার 800 টন ইস্পাত কেনার অর্ডার করলে জেরি ডেলিভারি দিতে এসে শোনে যে একদিন আগে সে অন্য জায়গা থেকে কম রেটে মাল পাওয়ায় সেখান থেকে কিনে নিয়েছে। সে জেরিকে জানাতে ভুলে গিয়েছে। এতে জেরি অনেক হতাশ হয়ে যায়। দিনের জেরিকে 1 লাখ টাকা ম্যানেজ করে দেয়, কিন্তু টাকা নিয়ে আসার সময় একটি বিদ্যুৎ পোলের সাথে আঘাত লেগে জেরি মাটিতে পড়ে যায়। এতে তার হাতে থাকা দিনেশের দেওয়া টাকার প্যাকেটটি পড়ে যায়। প্যাকেটে থাকা টাকাও ছড়িয়ে যায় রাস্তায়। রাস্তায় থাকা মানুষজন সেই টাকা নিয়ে কাড়াকাড়ি শুরু করে। ওই সময় জেরির মনে পড়ে যে সামাদ তাকে বলেছিল 4টার আগে এয়ারপোর্ট আসতে পারলে সেও কিছু টাকা অ্যাডভান্স দিতে পারবে। 4টা বাজার আর মাত্র 10 মিনিট বাকি। জেরি অনেক চেষ্টায় এয়ারপোর্ট পৌঁছায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সামাদ চলে গেছে। কোনো উপায় না পেয়ে জেরি মুরালির সাথে দেখা করে তার পায়ে পর্যন্ত ধরে যাতে সে মামলা না করে, কিন্তু মুরালি তাকে অপমান করে বের করে দেয়। তার যখন আর কোনো উপায় নেই, এভিন তখন তার পাসপোর্টে জেরিকে দিয়ে বলে আমার কাছে এটি ছাড়া আর কিছু নেই, এটি বন্ধক রেখে কিছু টাকা নিয়ে আয়। জেরি এভিনের পাসপোর্ট বন্ধক রেখে 2 লাখ টাকা নিয়ে আসে। এইভাবে সে 10 লাখ টাকা জোগাড় করে। সোমবার দিন মুরালীমোহন কোর্টে যায় তার পাওনা টাকার জন্য শার্লি ও জেরির বিরুদ্ধে মামলা করতে, কিন্তু কোর্টে তার মামলা খারিজ হয়ে যায়, কারণ কোম্পানির মালিক জেরি বা শার্লি নয়। তাই তারা জ্যাকবের কোম্পানির ঋণের টাকা পরিশোধ করতে আইনত বাধ্য নয়। মামলা করতে না পেরে এবার মুরালীমোহন জেরির কাছে এসে বলে ঠিক আছে, তুই যা বলেছিলি তাই দে, 10 লাখ টাকাও গ্যারান্টির চেক দে। কিন্তু জেরি এবার বলে আমি তোমাকে অনেক অনুরোধ করেছিলাম কোর্টে না আসতে, তোমার পায়ে পর্যন্ত ধরেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। আমি জানি তোমার এই মুহূর্তে টাকা অনেক প্রয়োজন, কারণ তুমিও ব্যবসায় লস করে অনেক টাকা হারিয়েছ। এখন আমি তোমাকে কথা মতো টাকা দেব, কিন্তু তার আগে আমার বাবার নামে করা মামলাও তুলে নিতে হবে। এইটি শুনে মুরালীমোহন বলে তোমার সাথে তো আমার এমন কোনো কথা হয়নি। জেরি বলে আগে হয়নি তো কি হয়েছে, এখন হচ্ছে। তোমার মামলার জন্য বাবা দেশে আসতে পারছে না, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব। আর যদি তুমি মামলা না তোলো তবে আজ তোমাকে একটা টাকাও দেব না। মুরালীমোহনেরও টাকা অনেক প্রয়োজন ছিল, ফলে বাধ্য হয়ে তাকে জেরির কথা শুনতে হয়। সে জ্যাকবের নামে করা মামলা তুলে নেয়। এরপর পার হয়ে যায় আরো কিছুদিন। জেরি একদিন তার বাবাকে ইমেলে লাইবেরিয়া থেকে ইন্ডিয়া আসার এয়ার টিকিট পাঠিয়ে দেয় ফিরে আসার জন্য। সে এখানে অল্প অল্প করে ঋণ পরিশোধ করে যাচ্ছে। একদিন সে অন্য কাকুকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে। অন্য জেরির সাথে দেখা করতে আসলে দেখে জেরি তাদের সেই পুরনো মার্সিডিজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে উন্নিকে গাড়ির চাবিটা দিয়ে বলে গাড়ি তার সঠিক লোকের কাছেই থাকুক, অর্থাৎ সে গাড়িটি আবার ফিরিয়ে এনেছে। পুরনো চাকরি পেয়ে অন্নিও অনেক খুশি হয়। আনন্দে সে জেরিকে জড়িয়ে ধরে। এদিকে জেরি বাদে সবাই অর্থাৎ শার্লি, এভিন, ক্রিস ইন্ডিয়া চলে গেছে, কারণ জ্যাকব লাইবেরিয়া থেকে ইন্ডিয়া আসবে। কেরালায় তারা তাদের বাড়িটি বিক্রি করে দিয়েছিল, এজন্য তারা জ্যাকবের ছোটবেলার বন্ধু জনের বাড়িতে আসে। জেরি ইন্ডিয়াতে এসে চিপ্পি অর্থাৎ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। এরপর সে চিপ্পিকে সাথে নিয়ে কেরালায় যায় চিপ্পিকে সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। তারা কেরালায় যেয়ে দেখে যে জ্যাকব অলরেডি পৌঁছে গেছে, কিন্তু সে অনেক চুপচাপ হয়ে গেছে। আগের মতো আর প্রাণ খুলে কথা বলে না। জেরি জ্যাকবের কাছে আসলো, জ্যাকব তাকে কোনো কথা বলে না। রাতে খাওয়া দাওয়া শেষে শার্লি জেরির কাছে এসে বলে তুই তোর বাবার সাথে কথা বলিসনি কেন? জেরি বলে আমি জানি না মা, বাবার এমন বিমর্ষ চেহারা, পাকা চুল, মুখ ভর্তি দাড়িতে বড় অচেনা লাগছে বাবাকে, আর বাবা তো আমার সাথে কথা বলেনি। শার্লি বলে তোর বাবা বুঝতে পারছিল না যে কিভাবে তোর সাথে কথা বলবে। তার ঋণের জন্য তুই যা করেছিস তার জন্য সে নিজেকে অপরাধী মনে করছে। যা তার কাছে, তার সাথে কথা বল। এরপর জেরি জ্যাকবের কাছে গিয়ে দাঁড়ায়। শার্লি তখন জ্যাকবের হাতটি জেরির কাঁধে রাখে। জেরি তখন আনন্দে কান্না করতে থাকে। পরদিন তারা সবাই মিলে জ্যাকবের পুরনো ক্যামেরাটি দিয়ে ফ্যামিলি ফটো তোলে। তাদের পরিবার আবারও হাসি খুশিতে ভরে ওঠে। আর মুভির কাহিনীটি এখানেই শেষ হয়। মুভির শেষে সত্যিকারের জ্যাকব ও তার পরিবারকে দেখানো হয়, যারা এখনো দুবাইতে আছে। সময় পেলেই তারা পুরো ফ্যামিলি কেরালায় চলে আসে। তো মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।